ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন অথবা করলে বুঝবেন অনেক ব্যস্ততার মধ্যে থাকতে হয় সারাদিন। অফিস করে বাসায় গিয়ে রেস্ট অনেকগুলা ব্যস্ততা থাকে আরকি। যার কারণে আসলে ভিডিওটা করার সুযোগ হয় না। এখন থেকে আমি ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে অন্তত একটা করে দেওয়ার চেষ্টা করব। আ আ আমার সাথে থাকবেন এবং সহযোগিতা করবেন। আশা করি আমি আপনাদের জন্য নতুন, নতুন কিছু নিয়ে আসার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ৩ নাম্বার পর্বটা শুরু করা যাক। ১ম এ আসছি এফিসিয়েন্সি নিয়ে। আগের পর্বগুলা যদি কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্টস এ জানাবেন। আমি ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমরা আসি ৩ নাম্বার পর্বে এফিসিয়েন্সি নিয়ে। এফিসিয়েন্সি একটু ডেফিনিশনটা একটু দেখি কি বলেছে। এফিসিয়েন্সি is the ratio of production produced minutes to spans multiplied by 100. ওকে, এটা একটু জটিলতা মনে হবে। আমি আপনাদেরকে সহজভাবে বলি। এফিসিয়েন্সি বিষয়টা হচ্ছে বাংলায় বলি যাতে আপনারা বুঝতে পারেন। সহজভাবে বলি। ধরেন আপনার কোম্পানিতে কোম্পানি অবশ্যই ইনপুট দিবে। ইনপুট দেওয়ার মাধ্যমে যে আউটপুটটা আসবে এবং যে আউটপুটটা আসলো আপনার ওই ইনপুট থেকে এবং যে রেজাল্টটা আসলো ওই রেজাল্ট কি পরিমাণ আসছে ওই যে ফর্মুলার মাধ্যমে আমরা ক্যালকুলেশন করব এটাই মূলত এফিসিয়েন্সি এবং যে রেজাল্টটা আসবে ওটা হচ্ছে এফিসিয়েন্সি। তো আমরা যেটা দিয়ে ভাগ দিব এটা হচ্ছে আমরা এখানে বলছি প্রথমে প্রডিউস মিনিট, মানে যেটা আমি আউটপুট পাবো রেজাল্টটা পাবো মানে প্রডিউস করব যে রেজাল্টটা আসবে এটা হচ্ছে আমার প্রডিউস মিনিট এবং এটা ভাগ দিব কি দিয়ে আউটপুট মিনিটস দিয়ে, মানে যে স্পেন্ড করছি আমি সরি আউটপুটটা ভাগ দিব ইনপুট দিয়ে। মনে করেন যে ইনপুটটা আমি দিছি ইনপুটস মিনিটস স্পেন্ড মিনিটস যেখানে বলছি এখানে স্পেন্ড যে স্পেন্ডটা করছি ওই মিনিটসটা দিয়ে আমরা ডিভাইডেড করব ইনটু 100 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে রেজাল্ট আসবে। যেমন ধরেন এখানে আমি এফিসিয়েন্সি ফর্মুলাটা দিছি, এখানে দেখেন আউটপুট ইনটু এসএমবি। এসএমবি বিষয়টা নিয়ে আমি ডিটেইলস আলোচনা করব পরের স্লাইডে দেখবেন। আমরা একটা লাইনের যে আউটপুটটা পাবো আউটপুট ইনটু এসএমবি, এসএমবি দিয়ে গুণ দিব এবং ভাগ করব ওই লাইনের আমার ম্যান পাওয়ার কত আছে এবং কতক্ষণ আমরা কাজ করেছি। এটা মিনিটসে ইউজ করব। এটা ঘন্টাতে, ঘন্টার পরে আমরা মিনিটস মানে 60 দিয়ে গুণ দিলে মিনিটটা পাবো। মিনিট দিয়ে ভাগ করব। তারপর গুণ দিব 100 দিয়ে। এই জিনিসটা আবার বলি আউটপুট মানে আপনার যে আউটপুটটা হয়েছে ওই আউটপুট ইনটু এসএমবি। ওই যে প্রোডাক্টটা আপনার ওখানে আউটপুট হয়েছে ওটার একটা নির্দিষ্ট এসএমবি আছে। ওই এসএমবিটা দিয়ে গুণ দিবেন। এই দুটোটা গুণ দেওয়ার পরে ভাগ দিবেন হচ্ছে ম্যান পাওয়ার। ওই লাইনে কতজন ম্যান পাওয়ার কাজ করেছে এবং কতক্ষণ কাজ করেছেন। মানে কত মিনিট কাজ করেছেন। ধরেন ৮ ঘন্টা কাজ করেছেন ৮ ইনটু 60 মিনিট। ৮ ঘন্টা এটাকে আপনি মিনিটে নিয়ে যাবেন। মানে ৮ ঘন্টাকে মিনিটে নিয়ে গিয়ে ভাগ দিবেন, গুণ দিবেন ম্যান পাওয়ার সাথে এবং উপরের এটার সাথে এটা যেটা রেজাল্ট আসবে এটার সাথে ভাগ দিবেন। ভাগ দেওয়ার পরে 100 দিয়ে গুণ দিবেন। তাহলে আপনার রেজাল্টটা চলে আসবে। আপনার কত পার্সেন্ট অ্যাচিভ হয়েছে। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। নেক্সট স্লাইডে যাই। 5S, হোয়াট ইজ 5S? অবশ্যই এখন 6S বলতে হবে। এখন 6S সেফটি ফার্স্ট, যেকোনো কাজের সেফটি এটা উজ্জ্ব থাকে আরকি। মূলত 5S নামে পরিচিত। তাহলে 5S টা নিয়ে একটু কথা বলি। 5S হচ্ছে ৫টা S এর সমন্বয়। প্রথম S হচ্ছে আপনার নিচে, প্রথমে যেটা আছে এটা হচ্ছে ইংলিশ ওয়ার্ড এবং নিচে যেটা আছে এটা হচ্ছে আমরা জাপানিজ ওয়ার্ড। যেটার মাধ্যমে যেটা থেকে 5S টা আবিষ্কার হয়েছিল আরকি। তো প্রথম S টা হচ্ছে শর্ট, মানে জাপানিজ ওয়ার্ডে সেই বলি। শর্ট, তারপরে সেকেন্ড ওয়ার্ডটা হচ্ছে সেট ইন অর্ডার, তারপরের ওয়ার্ডটা হচ্ছে ৩ নাম্বার এস হচ্ছে শাইন, চতুর্থ নাম্বার এস হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ, পঞ্চম নাম্বার এস হচ্ছে সাস্টেইন। তাহলে প্রথম এসটা একটু সংক্ষেপে বলি। শর্ট, শর্ট হচ্ছে পারফেক্ট, যেখানে কাজ করেন। এটা আপনার ওয়ার্ক স্টেশন হতে পারে, আপনি যেখানে কাজ করতেছেন সেখানে হতে পারে, ফ্যাক্টরিতে হতে পারে। এই ৫টা এস কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য। সেটা আপনার যে স্থানে কাজ করতেছেন ওই স্থানে হইতে পারে, সেটা আপনার ফ্যাক্টরিতে হইতে পারে, সেটা আপনার দেশে হইতে পারে, আপনার ঘরে হইতে পারে, সেটা আপনার যেকোনো জায়গায় হতে পারে। তো আমরা ছোট পরিসরে দেখি। আমি আমার আপনি আপনার ওয়ার্ক স্পেস মানে যেখানে কাজ করেন সেখানে কথাটা উদাহরণ দিই। সব ক্ষেত্রে ইউজ করতে পারবেন। তো আপনি যেখানে কাজ করেন সেখানে কথাটা বলি শর্ট। ধরেন আপনি যে টেবিলে কাজ করেন
অথবা যে স্থানে কাজ করেন, আমি ধরলাম যে টেবিলে কাজ করেন, যে ওয়ার্ক স্টেশনে কাজ করেন, সেখানে আপনার অনেকগুলা দরকারি ডকুমেন্টস আছে, অনেকগুলা বেদরকারি ডকুমেন্টস আছে, অনেকগুলা দরকারি জিনিস আছে, অনেকগুলা বেদরকারি জিনিস। তো সেখান থেকে আপনি আপনার দরকারি জিনিসগুলাই রাখবেন, বেদরকারি জিনিসগুলো রাখার কোনো প্রয়োজন নাই। এগুলো আপনি আপনার যেখানে দরকার সেখানে রেখে দিবেন, শুধু আপনার স্থানে দরকারি জিনিসগুলো রাখবেন। তা আমি সর্টিং বলি, আমরা বাছাইকরণ বলি, যেটাকে বলি বাংলায় সর্ট করে ফেলা। কারণ অনেকগুলা ডকুমেন্ট আছে, সেখান থেকে আপনি করে ফেলবেন। আর ২ নাম্বার কাজটা হচ্ছে সেট ইন অর্ডার। আপনার অনেকগুলা ডকুমেন্ট আছে যেগুলা দরকারি। আপনি তো সব করে ফেলছেন, বাছাই করে ফেলছেন। এখানে এখন যে ডকুমেন্ট গুলো আছে সবগুলো আপনার দরকারি ডকুমেন্ট। তো দরকারি ডকুমেন্ট যেটা যেখানে দরকার, ধরেন আপনার কর্নারে একটা ডকুমেন্ট দরকার যেটা সেখানে থাকার প্রয়োজন। আর আপনার শর্টকাট হচ্ছে আপনার যে ডকুমেন্ট যেখানে থাকার প্রয়োজন সেখানে, এবং যে ডকুমেন্ট রাখছেন আরেক জায়গায়, এটা হইলে আপনার জিনিসটা অগোছালো হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। যেটা যেখানে দরকার সেটা সেখানেই রাখবেন। সেটা হচ্ছে সেট ইন অর্ডার। আর শাইন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকা পক্ষপাত। ওয়ার্ক স্টেশন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যেখানে যতটুকু আছে ততটুকুতেই প্রতিদিন অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এটা হচ্ছে ৩ নাম্বার শাইন। স্ট্যান্ডার্ডাইজ ৪ নাম্বার, মানে আপনার যে ওয়ার্ক স্টেশনটা আছে এটা সবসময় একটা স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করার চেষ্টা করবেন, এবং স্ট্যান্ডার্ড লেভেল সবসময় আপডেটের সাথে তাল মিলিয়ে, এটা হচ্ছে আসলে স্ট্যান্ডার্ডাইজ। কারণ আপনার যুগের সাথে তাল মিলিয়ে কাজ করতে হবে, স্ট্যান্ডার্ড লেভেলে থাকতে হবে। আপনি যদি ওল্ড মডেলের থাকেন তাহলে তো হবে না। কারণ আপনার টেবিল যেটা আছে, যতটুকুই আছে কোম্পানি আপনাকে যতটুকুই দিয়েছে অতটুকুতে স্ট্যান্ডার্ড লেভেলটা মেনটেন করবেন। কারণ এই ৩ টা কাজ যদি করেন তাহলে কিন্তু একটা স্ট্যান্ডার্ড লেভেল চলে আসবে। কোনটা? শর্ট, সেটিং অর্ডার, এটা যদি থাকে আপনার টেবিলে, এটা অবশ্যই একটা স্ট্যান্ডার্ড লেভেল চলে আসবে। আর স্ট্যান্ডার্ড লেভেল ধরেন আপনি যদি ব্রডলি চিন্তা করেন, আপনার টেবিলটা এখন আধুনিক পর্যায়ে নিয়ে যাওয়া, মানে অনেক উচ্চ লেভেলের টেবিল আছে, এগুলো আপনি ইনস্টল করলেন, দিলেন। আমি কিন্তু আপনার এটা শুধু শুধু টেবিল দিয়ে উদাহরণ দিচ্ছি তা না, এটা কিন্তু ব্রডলি চিন্তা করতে হবে। এটা আপনার ফ্যাক্টরির জন্য হতে পারে প্রযোজ্য এই কাজগুলা, এই কাজগুলো আপনার ঘরের জন্য প্রযোজ্য, এই কাজগুলো আপনার দেশের জন্য প্রযোজ্য, এই কাজগুলো আপনার প্রত্যেকটা ক্ষেত্রের জন্য, শুধু যে আপনার ওয়ার্ক স্টেশন তা না। আচ্ছা, যাই হোক, তাহলে স্ট্যান্ডার্ড লেভেলটা একটু মেইনটেইন করবেন। এবং ৪ নাম্বার সাস্টেইন, এই যে আপনি যে ৪টা বললেন, শর্ট, সেটিং, ৪টা জিনিসকে আপনার ধরে রাখতে হবে। ধরে রাখাটা হচ্ছে সাস্টেইন। আপনি একদিন, মানে ১ সপ্তাহ খুব হুড়স্থুলভাবে এগুলা মেইনটেইন করলেন। পরের সপ্তাহে দেখতেছেন আবার আগের মতো। তাহলে আপনার সাস্টেইন মানে হচ্ছে এই জিনিসগুলা ধরে রাখতে হবে। সবসময় মাস্ট বি ধরে রাখতে হবে। এটা হচ্ছে আপনার, আশা করি আপনাকে 5 স্টার বোঝাতে পেরেছি। এখানে নতুন একটা এস আসছে, এটা হচ্ছে সেফটি ফার্স্ট। আপনি যে কাজগুলা করবেন সবার আগে সেফটি হচ্ছে সবার আগে। কারণ আপনি যে টেবিলে বসতেছেন, যে চেয়ারে বসতেছেন, এই চেয়ার তো আছে কিনা, কোনো নড়াচড়া আছে কিনা, এই টেবিলটা কোনো খুঁটি ভাঙা আছে কিনা, এটা আগে দেখতে হবে। সেফটি ফার্স্ট। কাজটা করতে যাবেন, এটা আগে সেফটি থাকতে হবে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর এই 5 স্টার এর মধ্যেই, এরপরে 5 স্টার আসবে। প্রথমেই সেফটি। আশা করি আপনাদেরকে 5 স্টার বোঝাতে পেরেছি। ওকে, আমরা পরের স্লাইডে যাচ্ছি। ওকে, এটা হচ্ছে 7 ওয়েস্টেজ, যেটা বলি আমরা 7W নামে পরিচিত। এটা অনেক সময় ইন্টারভিউ প্রশ্নেও জিজ্ঞেস করে, অনেক সময় আপনার অনেক কাজেও লাগে। এটা শুধু আমি যে পড়াগুলো বলছি এখানে, এগুলো শুধু আপনার ইন্ডাস্ট্রি, শুধু গার্মেন্টস না, এটা সব ক্ষেত্রে। যাই হোক, এখন 7 স্টার আমাদের ভিডিওটা, 7W, এটা হচ্ছে 7 ওয়েস্টেজ। আমরা 7 ওয়েস্টেজ নামে পরিচিত। তো 7 ওয়েস্টেজ এর মধ্যে আমরা দেখি, এটা হচ্ছে মূলত আপনার ফ্যাক্টরিতে, আপনার ঘরে, আপনার যেখানে আছেন ওইখানে যেকোনো জায়গায় আমরা ৭ ধরনের ওয়েস্টেজ, অপচয় আমরা খুঁজে পাই। প্রথমে হচ্ছে ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশন কিরকম? ধরেন আপনার ফ্যাক্টরিতে ধরি, এখন এই 7 ওয়েস্টেজটা আমরা ফ্যাক্টরি নিয়ে আলোচনা করব। ট্রান্সপোর্টেশন,
এটা মানে শুধু যে গাড়িতে করে যাওয়া আসা করবে তা না। ধরেন আপনার ফ্যাক্টরিতে ধরেন কাটিং সেকশন এক জায়গায় আছে, সুইং সেকশন এক জায়গায় আছে। কাটিং সেকশন থেকে সুইং সেকশনে ইনপুট আনা নেওয়ার জন্য আপনারা কি ধরনের প্রসেস মেনটেন করতেছেন? ওইখানে আদৌ বেশি টাইম লাগতেছে, অথবা প্রসেসটা কি বেশি জটিল, অথবা প্রসেসটা কি দেখতে কি রকম, অনেক কষ্ট হচ্ছে, অনেক শ্রমিক লাগছে, এটার জন্য থিঙ্কিং করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। এবং সেখানে মনে করেন খরচটা আপনার কিভাবে অপচয়টা হবে। কারণ আপনার গাড়িতে করে আপনি থেকে আপনার ইনপুটমেন্ট দিয়ে একটা করে নিয়ে যাচ্ছেন, একটা রোল নিয়ে যাচ্ছেন, অথবা আপনার একটা ছোট একটা ট্রলি আছে, ট্রলিতে করে নিয়ে যাচ্ছেন একসাথে অনেকগুলা, অথবা আপনার এখানে লিফট আছে, লিফট ইউজ করতেছেন, অথবা মনে করেন আপনার ক্যারি করতেছেন, কিসের মাধ্যমে ক্যারি করতেছেন, সেটা একটু বিষয়টা দেখতে হবে এবং ওখানে টাইম মেনটেন করতে হবে। খরচটা কিরকম হচ্ছে। মূল কথা হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশনটা টাইম যেখানে কম হচ্ছে, প্রফিট যেখানে বেশি আসতেছে, ওটাই অ্যাকসেপ্ট করতে হবে। আপনার ট্রান্সপোর্টেশন খরচটা রিমুভ করতে এক্সট্রা খরচ দরকার হবে। দ্বিতীয়, আশা করি এটা বুঝতে পেরেছেন। কমেন্টসে কোনো কিছু কনফিউশন থাকলে একটু জিজ্ঞেস করবেন। ইনভেন্টরি। ইনভেন্টরি হচ্ছে আপনার মালামাল যেগুলা রাখতেছেন। আমরা অনেক সময় বলি ফার্স্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন লাস্ট আউট, ফার্স্ট আউট, এরকম একটা লিফো ফিফো নামে একটা অনার্স মাস্টার্স যারা শেষ করছেন তারা বুঝতে পারবেন। এখানেও ঠিক সেম লিফো ফিফোটা মেনটেন করা উচিত। ধরেন আপনার ফ্যাক্টরিতে আপনার অ্যাক্সেসরি যেগুলো আছে এগুলো আপনি স্টোরে রাখতেছেন। এখন দেখবেন আপনি যে অ্যাক্সেসরিজ গুলা রাখতেছেন সেগুলা, যেগুলো আমার প্রথমে দরকার সেগুলো আপনি রেখে ফেলতেছেন পেছনে, যেগুলো আমার পরে দরকার সেগুলো রাখতেছেন ফার্স্টে। তাহলে আপনার স্টোরটা পুরা হিজিবিজি হয়ে যাবে। কিন্তু অনেক সময় দেখেন অনেকে বলে স্টোরে আমার মালগুলা আসতেছে না, স্টোরে এত গ্যাদারিং কেন হচ্ছে, স্টোরে আমার এগুলা মেনটেন করতেছে না ঠিক মতো, অথবা স্টোরে পাচ্ছে না, এগুলা খুঁজে পাচ্ছে না, আমার এই জিনিসটা খুঁজে পাচ্ছে না, আসলে হচ্ছে না কেন? এই কারণে হয় না, মেনটেনটা ঠিক মতো হয় না। ইনভেন্টরি লাস্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট ইন লাস্ট আউট, এই মেনটেনটা ঠিক মতো করে না। ধরেন আপনার যেগুলা ইনভেন্টরি দরকার, প্ল্যান সবার কাছে চলে যায়। একটা প্ল্যানিং ডিপার্টমেন্ট থেকে একটা প্ল্যান অবশ্যই সবাইকে দেয় এবং প্ল্যান অনুযায়ী ওই অ্যাক্সেসরিজ ইনভেন্টরি করা হয়, র ম্যাটেরিয়াল রাখা হয়, যেখানে যতটুকু রাখার, যেটা যেভাবে রাখার। আচ্ছা, আমরা একটু ডেফিনেশনটা একটু দেখি। এখানে বলেছি র ম্যাটেরিয়াল ইনভেন্টরির মধ্যে ওয়ার্ক ইন প্রসেস or finished goods which is not having value added to it. আপনাকে যে কথাগুলা বলছিলাম সেই কথাগুলা এখানে। আপনার র ম্যাটেরিয়াল গুলা প্রপারলি মেনটেন করতে হবে। যদি মেনটেন না করেন এটা একটা এক্সট্রা অপচয় হবে। কিরকম অপচয় হবে? আপনার টাইম যাবে, প্রোডাকশন লস হবে, ইনভেন্টরিও লস হবে ইভেন। অনেক সময় দেখা যায় কি আপনার ইনভেন্টরিটা পাইছে অনেকদিন পরে, এদিকে কিন্তু অন্য একটা কোম্পানির অথবা অন্য একটা থ্রেড ইউজ করে অথবা অন্য একটা অ্যাক্সেসরিজ অন্য কোম্পানির দিয়ে চালাই দিছে। কিন্তু এদিকে আপনার এটা যেহেতু পরে পাইছে, এটা আপনার লস, এটা আর লাভ হবে না। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। মুভমেন্ট, ৩ নাম্বারটা দেখি মুভমেন্ট। অনেক সময় দেখা যায় মুভমেন্ট করে প্রসেসে ধরি একটা প্রসেসে করতেছে, তো এক্সট্রা মুভমেন্ট ধরেন, তো আপনার একটা প্রোডাক্ট নিচ্ছে, ইনপুট নিচ্ছে আননেসেসারি জায়গা থেকে। ধরেন আপনার একটা ওয়ার্ক স্টেশন আছে ডান পাশে এবং বাম পাশে, আপনার ইনপুট গুলা রাখতে হবে এমন ভাবে ডান পাশে এবং বাম পাশে, সেন্টার, তারপরে সেন্টারে হচ্ছে মেশিন, আর বাম পাশেরটা এবং ডান পাশেরটা নিয়ে সেন্টারে ঢোকাবে, বাম পাশেরটা এবং ডান পাশেরটা নিয়ে সেন্টার, এভাবেই ইজি মুভমেন্ট করাইতে হবে অপারেটরকে, তাহলে আপনার প্রোডাক্টিভিটি আপনার মুভমেন্টটা যদি এক হাত যদি সবসময় দুই দিকে ইউজ করে, অথবা বাম হাত অথবা ডান হাত দুটোটা যদি একবার একসময় একদিকে ইউজ করে, তাহলে আপনার এটা প্রোডাক্টিভিটি ভালো আসবে না। এমন ভাবে ইউজ করতে হবে যাতে দুটোটা হ্যান্ডস মুভমেন্ট করে এবং একটা রিদম থাকে তার। ওই রিদমের মাধ্যমে প্রোডাক্টিভিটি পাওয়া যাবে এবং একটু মাথায় রাখতে হবে এক্সট্রা মুভমেন্ট যাতে কোনো কাজে এবং কোনো অপারেটর যাতে না করে এবং কোনো কাজে যাতে না করে, এটা একটু খেয়াল রাখতে হবে। এটা এই হিসেবে অবশ্যই এটা ভালো করে মেনটেন করতে হবে মেশিনের ক্ষেত্রে। তো সব ক্ষেত্রে অবশ্যই এক্সট্রা মুভমেন্ট করা যাবে না। এক্সট্রা মুভমেন্ট মানে লস, ওয়েস্টেজ। ওয়েটিং, কোনো অপারেটর কাজের জন্য, কোনো অপারেটর না শুধু
ব্যক্তি কোন কাজের জন্য ওয়েটিং এ থাকে এটা অবশ্যই মেনটেন করতে হবে। আমার কাজ যাতে যতক্ষণ ওর কাজ আমাকে হায়ার করা হয়েছে অপারেটর ও ম্যান পাওয়ারকে ততক্ষণ যাতে অবশ্যই দেখতে হবে। আমার কাজ ঠিক মতো পাচ্ছে কিনা, অর্থাৎ ইনপুট ঠিক মতো পাচ্ছে কিনা, ইনপুট গ্যাপ যেটা বলে এখানে প্রতিটা সেকেন্ডেই লস। এটা আমি অবশ্যই পরবর্তীতে দেখাবো সিএম ক্যালকুলেশনে, পরবর্তীতে স্লাইডে আসবে, অবশ্যই দেখাবো। এবং কিন্তু ওয়েটিং এটা অনেক বড় একটা, ওয়েট করা যাবে না। মেশিন যতক্ষণ কোম্পানি ওই অপারেটর তৈরি করছে ততক্ষণ এটা বানিয়ে থাকে, তাহলে আপনার প্রফিটটা ভালো হবে এবং প্রফিট আসবে। ওয়েটিং কোনো সময় করা যাবে না, ভালো। ওভার প্রোডাকশন, আপনার কোম্পানিতে অর্ডার দিয়েছে 10,000 পিস, আপনি করে ফেলছেন 12,000 বা 2,000, অনেক সময় অনেক বাইরে নেয় কিন্তু অনেক বাইরে নেয় না। ওভার প্রোডাকশন করা যাবে না, ওভার প্রোডাকশন একটা লস। এবং যদিও বা নেয় ওটা আপনার ওই দাম দিয়ে নেবে না। এবং অনেক সময় বাইরে বলে দেয় আমি এত পার্সেন্ট নিবো, কিন্তু এর বেশিও যদি করে ফেলেন তাহলে ওই পার্সেন্টটা আর নেবে না। ওই পার্সেন্ট নিলেও বহুত লসে নেবে, যেটা কোম্পানির জন্য প্রফিট লসই হবে। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে ওভার প্রসেসিং, আপনার অতিরিক্ত করা। ধরেন আপনার একটা সুইগের মধ্যে একটা প্রসেস বোঝাই, ধরেন একটা কাপেটাস প্রসেস, এখানের মধ্যে একটা মার্কিং করতেছে অপারেটরে, আর একটা হেল্পার একটা মার্কিং করতেছে। ওই কাপেটাসটা কিন্তু আমি ওয়ান শটে করতে পারতেছি মার্কিং, তাহলে এখানে আমি মার্কিং এক্সট্রা এক্সট্রা দিই, তাহলে আমার ওই মার্কিংটা তো প্রয়োজন নেই। এছাড়াই একটা কাট মার্ক দিব, হয়তো বা কাটতে নেবে, অথবা একটা দিয়ে বসিয়ে দিব, তারা হয়তো বা বুঝতে পারবে তো আপনি তখন। তো সেক্ষেত্রে আপনি ওই আবার প্রসেস করতে হচ্ছে না। আপনি ওই আবার প্রসেসিং যদি কোম্পানিটা কাজের হিসেবে দেখান, কাজের নিয়ে আলোচনা, কাজের হিসেবে দেখান, আপনার মানে অবশ্যই পারফরমেন্স বোনাস দিবে, অবশ্যই দিবে। সেখানে আপনি একটা হেল্পার রিডিউস করতে পারতেছেন। ওভার প্রসেসিং কোনো প্রয়োজন নেই। ওভার প্রসেসিং এটা একটা কোম্পানির লস, বিগ লস। ডিফেক্ট, ডিফেক্ট এটা কোম্পানির একটা বড় ধরনের লস। ডিফেক্ট করা যাবে না। ডিফেক্ট হচ্ছে, ধরেন আপনার প্রোডাকশন করতেছেন, প্রোডাকশনের প্রেশার আছে খুব হুলস্থুল, আমি সব ডিফেক্ট ছাড়ে দিলাম ওই অপারেটরকে, ওই অপারেটর সব ডিফেক্ট ছাড়ে দিল, প্রেশার হুলস্থুল। তো ওইরকম খেয়াল রাখতে হবে, আমি যখন কোম্পানির ক্যাপাসিটি করতেছি, টার্গেট দিচ্ছি অপারেটরকে, সবকিছু মেনটেন করে দিতে হবে। আর এমন ভাবে দিতে হবে যাতে ও কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট করতে পারে এবং কোম্পানির ক্যাপাসিটিও ঠিক মতো সেই অনুযায়ী টার্গেটটা দিতে হবে। আর এমন ভাবে টার্গেটটা দিব না যাতে ও মানে প্রোডাকশন করতেছে কিন্তু সেখানে আমি রিজেক্ট করার কোনো ক্যাপাসিটি করবো না। এটা অবশ্যই মাথায় রাখতে হবে, রিজেক্ট কোন ধরনের প্রোডাকশন ক্যাপাসিটি হবে না। এই হিসেবে এটা অবশ্যই মাথায় রাখবেন। রিজেক্ট এটা আগে ঠিক করতে হবে, তারপরে ক্যাপাসিটি করতে হবে, না হয় আপনার এই ক্যাপাসিটির ভ্যালু থাকবে না। এটা অবশ্যই মাথায় রাখবেন। ডিফেক্ট ঠিক করে তারপর ক্যাপাসিটি করতে হবে। এবং ডিফেক্ট যে অপারেটর যেভাবে হচ্ছে লাইনে আউটপুট হচ্ছে, ওই ডিফেক্টটা কোম্পানির অবশ্যই লস। দেখেন আপনার একটা লাইনে 100 পিস আউটপুট হলো, 10 পিস রিজেক্ট হলো, ওই 10 পিস রিজেক্ট গুলো ও ছাড়াইতে ও সারাদিনে লেগে যাবে হয়তো। এবং দেখেন নেক্সট আবারও 10 পিস, এরকম 10 পিস করতে করতে ওর শেষে হয়ে গেল 100 পিস আউটপুট। ওই 100 পিস আউটপুট আপনার রিজেক্ট গুলো ঠিক করতে ওর হয়তো 2 দিনের উপরে চলে যাবে, কারণ ওদিকে রানিং প্রোডাকশন রাখতে হবে, রিজেক্ট গুলো সারাতে হবে। সেই জন্য এটা মাথায় রাখতে হবে, অবশ্যই আমার 100% কোয়ালিটি সম্পন্ন মেশিন থেকে যাতে আউটপুটটা হয়, এটা অবশ্যই রাখতে হবে মাথায়। আশা করি এই ওকে। এখন আমরা আসলাম হাউ টু কমপ্লিট এসএমপি, সরি দুঃখিত। এখন আমরা আসলাম হাউ টু ক্যালকুলেট এসএমপি এন্ড টার্গেট। আমরা একটু আগে বলেছিলাম এসএমপি কিভাবে ক্যালকুলেট করতে হয়, দুইটা ওয়েতে করতে হয়, একটা হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে আর একটা হচ্ছে ম্যানুয়াল। যাই হোক আমরা ম্যানুয়ালটা একটু বেসিক আইডিয়া দিই। এটা হচ্ছে এসএমবি, এসএমবি স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু, এটা সমান হচ্ছে বেসিক টাইম প্লাস অ্যালাউন্স।
বেসিক টাইমটা আমরা একটু পরে বলি, অ্যালাউন্সটা একটু বলি। অ্যালাউন্স হচ্ছে আমাদের বাড়তি টাইম। ধরেন একটা অপারেটরের সাইকেল টাইম হচ্ছে, সাইকেল টাইম তো আমরা আসলে জানি, একটু আবার বলি। সাইকেল টাইম হচ্ছে একটা গার্মেন্টস ওই অপারেটর ধরা থেকে শুরু করে সুইং করে এবং ডিসপ্যাচ করা মানে শেষ করা পর্যন্ত যে টাইমটা লাগবে ওটা হচ্ছে ওর সাইকেল টাইম। তো সাইকেল টাইমের সাথে একটা অ্যালাউন্স দেয়া লাগে মেশিনের উপর নির্ভর করে। তো অ্যালাউন্সটা হচ্ছে মানে ছাড়, মানে যেটা বাড়তি সময় এটাই হচ্ছে ওর অ্যালাউন্স। আশা করি বুঝতে পারছেন অ্যালাউন্সটা কি। বেসিক টাইম, বেসিক টাইমটা হচ্ছে পাবো এখন অবজার্ভ টাইম ইনটু রেটিং। রেটিংটা আগে একটু বলি, অবজার্ভ টাইমটা একটু পরে বলি। রেটিং, রেটিং একটা অপারেটর হচ্ছে, ধরেন আহ, একটা অপারেটর কাজ করতেছে, অনেক সময় দেখা যায় একজনের ঝিমায় ঝিমায় কাজ করছে, আরেকজনের খুবই ফাস্ট কাজ করছে। আপনি যে ঝিমায় ঝিমায় কাজ করতেছে নাকি ও ফাস্ট কাজ করছে, অনেক দ্রুত কাজ করতেছে, এটা আপনি কেমনে বুঝবেন? এটা আপনি বুঝবেন আপনার কাজের কথা। আপনি যতদিন ধরে এখানে কাজ করবেন সেই জন্যই যাদের এক্সপেরিয়েন্স আছে তারা এই কথা রিডিংটা দিতে পারবে, অন্য কেউ সহজে রিডিং দিতে পারবে না। মাথায় রাখবেন, এটা আপনার কাজ করতে করতে কথা হবে। আপনি সাইকেল টাইম নিতে 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 অভিজ্ঞতা হবে। যখন যত বেশি আপনি সাইকেল টাইম নেবেন তত বেশি আপনার অভিজ্ঞতা হবে, তত বেশি আপনি রেটিং দিতে পারবেন। কারণ আপনি নিজেরই মুখস্থ হয়ে গেছে কার মুভমেন্ট কিরকম, কে কত রেটিং কাজ করছে, কে কিভাবে কাজ করছে। এটা আপনি প্রত্যেকটা অপারেটর, ভালো কোয়ালিটির অপারেটর, খারাপ কোয়ালিটির অপারেটরের কাজ দেখতে দেখতে আপনার রেটিংটা অবশ্যই মাথার ভিতরে চলে আসবে। আপনি দেখে বুঝতে পারবেন এই মেয়েটা তো রেটিং কাজ করছে, এটা আপনি রেটিং দিতে পারবেন। সেজন্য আমি সরকারে বলতে পারি রেটিংটা দিতে হবে আপনার কাজের অভিজ্ঞতা থেকে। আমার কথা আসলে বুঝতে পেরেছেন? আপনি যখন কাজ করবেন তখন বুঝবেন ওই মেয়েটা কোয়ালিটি সম্পন্ন কাজে কত পার্সেন্টে কাজ করতেছে, রেটিংটা কি পরিমাণ হচ্ছে, রেটিংটা কি পরিমাণ দেওয়া যায়, ও আদৌ কি এত পার্সেন্টে কাজ করতে পারবে, এটা আপনি অভিজ্ঞতা থেকে করতে পারবেন। অবজার্ভ টাইম, অবজার্ভ টাইম, অবজার্ভ টাইম, অবজার্ভ টাইম সাইকেল টাইম। ধরেন আপনি 5টা সাইকেল টাইম নিলেন, 5টা বডি, ও যে 5টা গার্মেন্টস, ধরেন আপনি টোটাল টাইম নিলেন 125 সেকেন্ড। 5টা গার্মেন্টস, একটা গার্মেন্টসের জন্য ওর 25 সেকেন্ড করে সময় নিল। 25 সেকেন্ডটা কিভাবে পাইলাম? টোটাল সাইকেল টাইম এই যে 125 ভাগ 5টা বডি করছে ও। এই 5টা বডি এখানে ও টাইম লাগলো 5টা বডি থেকে। তাহলে 5টা বডি দিয়ে করছে, তাহলে একটার জন্য আসতে কত করেছে? 25 ভাগ 5 625, তো 25। তো 25 সেকেন্ডটা হচ্ছে একটা বডির জন্য অবজার্ভ টাইম। সুতরাং এসএমপিটা পাবো কিভাবে তাহলে? বেসিক টাইম মানে যেটা আমরা কি পাইছি অবজার্ভ টাইম ইনটু রেটিং, এটার পরে যেটা পাইছি এটা হচ্ছে বেসিক টাইম, বেসিক টাইম প্লাস অ্যালাউন্স। অ্যালাউন্সটা দিলে আমরা চাকরিটা পাই। এটা হচ্ছে manual, আর একটা আছে সফটওয়্যারের মাধ্যমে জিএসবি, আমরা পরে আলোচনা করব। কিন্তু ম্যাক্সিমাম ফ্যাক্টরি এখন পর্যন্ত এটা মেনটেন করে। সুতরাং এই কথাটুকু আর এফিসিয়েন্সি আমরা টোটাল প্রোডাকশন আউটপুট টোটাল ম্যান পাওয়ার ইনটু ওয়ার্কিং আওয়ার। আশা করি আমার আজকের লেসনে এতটুকুতে আমি যতটুকু সাধ্যমতো চেষ্টা করার বোঝানোর চেষ্টা করছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার জন্য দোয়া করবেন যাতে পরবর্তীতে ভিডিওগুলো প্রতি সপ্তাহে দিতে পারি। আশা করি আপনারা আমার এই ভিডিও থেকে উপকৃত হয়েছেন। আপনাদেরকে আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলোর জন্য একটু অপেক্ষা করেন, ইনশাআল্লাহ দিয়ে দিব। আসসালামু আলাইকুম।